অনেকেই বলেন মৃত্যুর পর আত্মারা নাকি প্রিয়জনকে দেখা দেন। অনেক সময় এরকমও হয় যে প্রিয়জনকে নাকি নিতেও আসে, কিন্তু সবসময় কি মৃত ব্যক্তির আত্মাই আসে আপনাদের কাছে, নাকি অন্য কিছু আসতে পারে? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আসাম এবং নর্থ বেঙ্গলের দুটো ঘটনা আছে, আপনারাই পাঠিয়েছেন। তো যারা অনেক সময় ভাবছেন যে আরে আমার কাছে কত ঘটনা আছে, কত ইউনিক ঘটনা আমি রুমকি দির সঙ্গে বা রুমকি বোনের সঙ্গে শেয়ার করতে চাই, কি করে করবেন? করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারবেন। রিকোয়েস্ট করবো প্লিজ দুটোকে ফলো করে রাখুন, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ, কারণ আপডেট আপনারা পেতে পারেন। অ্যান্ড রিকোয়েস্ট আরেকটা করছি যে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠানো বা অন্য কোথাও থেকে গৃহীত ওইরকম ঘটনা পাঠাবেন না প্লিজ। তো চলুন দেরি করবো না, প্রথমে আমি চলে যাব আজকে। কল্পনা বিশ্বাস পাঠিয়েছে, ও আসামেরই মেয়ে। ইনফ্যাক্ট ও আমার বেঙ্গলি গার্লস হাই স্কুলের থেকেই পড়া। মানে ও যখন পাঠিয়েছে তখন আমি ওকে বললাম যে আমিও কিন্তু বেঙ্গলি গার্লসেরই স্টুডেন্ট। তো অ্যাকচুয়ালি কল্পনারা থাকে মানে থাকতো আর কি, এখন তোর বিয়ে হয়ে গেছে শিলপুকুরি ওই দিকে, হ্যাঁ ওই এরিয়াটাতে আর কি, পার্টিকুলারলি বলতে মানা করেছে। তো বলছি তুমি দিদি জাস্ট শিলপুকুরি বললেই হবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে বলতো, আমাদের যে মানে গৌহাটির আমার বাড়ির অবস্থানের কথা তোমাদেরকে অনেক বলেছি, মানে এতটাই বড় বিশাল এই মানে ওই রিলেটেড ইনসিডেন্টের কথাও আমি তোমাদের বলেছি। ইনফ্যাক্ট দিঘলি পুকুরি বলো, নবগ্রহ পাহাড়ের ওদিকে বলো, সননিয়া কবরস্থান বলো, অনেকগুলি কিন্তু কবরস্থান আছে ওখানে। স্পেশালি শিলপুকুরিতে ওই ওয়ার সিমেট্রি বলে একটা আছে, গৌহাটি ওয়ার সিমেট্রি, সেটাও কিন্তু মানে আছে আর কি। তো যাই হোক, সবার সঙ্গে তো সবকিছু ঘটে না, সব সময় কিন্তু সবকিছু ঘটবে তেমনও কোনো কথা না। কিন্তু কল্পনার সঙ্গে কি হয়েছিল, অ্যাকচুয়ালি কল্পনার সঙ্গে হয়নি, কল্পনার বাবার সঙ্গে হয়েছে, যার ভুক্তভোগী গোটা ফ্যামিলি। তো কল্পনার অ্যাকচুয়ালি জয়েন্ট ফ্যামিলিতে, কল্পনার হয়তো এখন বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু ওর কাকা বাবারা কিন্তু একই সঙ্গে খাওয়া দাওয়া অবধি একসঙ্গে, ঠিক আছে। তো কল্পনা দাদু ও যখন খুব ছোট ছিল তখনই মারা গেছে, কিন্তু ঠাম্মা ও তখন ক্লাস কত পড়ে, 9-10ই পড়ে, মানে ওই বেঙ্গলি গার্লসেরই স্টুডেন্ট ছিল তখন, মানে ঠাম্মা মারা যায়। তো শিলপুকুরির থেকে হয়ে না ওই ফ্লাইওভারটা ক্রস করে তোমার শোলাপাড়া ওদিক দিয়ে বেরিয়ে যেত বেঙ্গলি গার্লস স্কুলের জন্য। অ্যান্ড ওদের কিন্তু একটা অটো ঠিক করাই থাকতো, হ্যাঁ। তো যাই হোক, ঘটনাটা কিন্তু 2002-3 হবে, হ্যাঁ। তো তখনও কিন্তু ওইরকম মোবাইল ফোন আসেনি, আসলে ওই যে 2 টাকা চার্জ হতো ওইরকম টাইপের, হ্যাঁ, মানে ওরকম ভাবে সবার মুঠোর মধ্যে আসেনি, আমি জোসে তো সেই তখন ওর ঠাকুমা মারা যায়, এবং বুঝতেই পারছো যেহেতু বাঙালি যেরকম রিচুয়ালস, আমাদেরও ওরকম রিচুয়ালসই থাকে। তো সব ওর বাবা তো ধরা নিয়ে নিয়েছেন, এবং আমরা জানি যে ওই ঘাটকাম অবধি কোনো কিছু মানে ফলাহার করে থাকতে হয়, আফটার ঘাটকাম ওই একবেলা খাওয়া আর কি। তো সব কিছুই চলছিল, এবং বলে না ওই যখন ধরাটা নেয় তখন কিন্তু একটা লোহার চাবি পরিয়ে দেয়। বলো তো কেন? আমাদের হিন্দু সংস্কার মতে, শাস্ত্র মতে কি লোহা মানে নানা রকম ব্যাড ইফেক্ট, নেগেটিভ এনার্জির থেকে কিন্তু আমাদের দূরে রাখে, তাই না? তাই একটা ঝুলিয়ে রাখা হয়। আর এই 14 দিন যেহেতু বলে যে অতৃপ্ত আত্মা বা যার মৃত্যু হয় তার আত্মা নাকি ঘোরাঘুরি করে নিজের প্রিয়জনের কাছে, তো এটা আর কি প্রোটেকশন একটা দেয়। তো ঠাকুমা বয়সজনিত কারণেই মারা গেছে, বাট স্টিল দেখো, মা তো মাই, বাবা তো বাবাই, যতই বয়স হোক ছেলেমেয়েরা কিন্তু একটু কষ্ট পায়। ওরা 2 ভাই ছিলেন কল্পনার বাবারা। তোর বাবা 1-2 দিন তো মনমরা কষ্ট পেতেন, মা এটা খেতে ভালোবাসতো, মা আমাকে এরকম ভাবে ডাকতো, মা আমি যখন মানে দোকান থেকে, ওনার আর কি বিজনেস, মানে কাকা বাবার একটাই বিজনেস, ওদের দোকানের স্টাফ কিন্তু ওদের ওপরের তলায় থাকে, হ্যাঁ এখনো আছে কিছু স্টাফ থাকেন আর কি। তো মানে স্টাফ চেঞ্জ হয়েছে, মানে ওদের প্রভিশন আছে, ছাদের উপর স্টাফদের থাকার প্রভিশন আছে, খাওয়া দাওয়া ওরাই প্রোভাইড করে। তো যাই হোক, এরকম করে করে ওনাকে আস্তে আস্তে মানে সময় যেটা হয় না, আস্তে আস্তে তুমি অনেকটা মানে শোক তাপ থেকে বের হওয়ার জন্য সময়ই অনেকটা হেল্প করে দেয়। তো তখন মানে শ্রাদ্ধ শান্তির তো কাজ করতে হবে, কিন্তু ওর জন্য তো ইনভিটেশনও করতে লাগে। তো কাকা কিছু কার্ড নিয়ে বেরিয়েছে, কল্পনার মা কাকে একসঙ্গে কার্ড নিয়ে বেরিয়েছে, আর কল্পনার বাবা উনি স্কুটি করে কার্ড নিয়ে বেরিয়েছে, হ্যাঁ।
মানে কি বলবো, ওই যে গঙ্গা লেখা কাটছে। তো তখন তো আর কি সকলের বাড়িতে ঢোকে না, মানে বাড়িতে মানে ঘরে ঢোকে না, বাইরে থেকে কার্ডটা দিয়ে আসে। তো ওনার না যেহেতু বললাম বিজনেস অনেক দিনের পুরানো, ওরা কিন্তু আমাদের মতোই পুরানা বাঙালি আসামে। তো ওনার দাদুর বাবা নাকি এই বিজনেসটা এস্টাবলিশ করেছিলেন, তারপর তারপর ওনার ছেলেরা। হ্যাঁ, মানে ওনাদের জন্মকর্ম আসামে। তো বুঝতেই পারছো আমাদের স্থানীয় বাসিন্দা হলে কি হয়, পরিচিতিটা অনেক বেশি হয়, লোকের নিমন্ত্রণ অনেক বেশি করতে হবে। তো উনি কি করলেন যে ওই নবগ্রহ পাড়ে, আমি বললাম না সিমিট্রিটা ক্রস করে, আমি আর পার্টিকুলার সিমিট্রিটার নাম নিচ্ছি না, একটা সিমিট্রি আছে, কবরস্থান আছে, ওটা ক্রস করে উনি ইনভাইট করলেন। এবং আসার সময় ওনারটা স্কুটিটা বন্ধ হয়ে গেল, তখন দেখলো যে এটা রিজার্ভে পড়ে গেছে। হ্যাঁ, মানে তেল নেই আর কি। তো উনি বললেন যে ঠিক আছে, তার মানে তেলটা ভরাতে হবে। তো ওখানে শিল্পপুরীতে কিন্তু আছে ভালো ভালো পেট্রোল পাম্প কতগুলি আছে, বুঝছো, একবারে তেল ভরিয়ে বাড়ি চলে যাবো। তখন কিন্তু সন্ধ্যা হয়। হ্যাঁ, তো ওনাকে বলেছিল যে সন্ধ্যার আগে আগে কিন্তু তুমি চলে এসো। হ্যাঁ, এই সময় মানে বেশি রাত্রে থাকতে নেই, সন্ধ্যার পরে থাকতে নেই। তো যাই হোক, উনি হঠাৎ দেখলেন যে ওখানে তো বড় বড় গাছ আছে। আমাকে কল্পনা যেটা বললে যে দিদি আমার মনে হচ্ছে বাবা আমাকে খেজুর গাছ বলেছিল। তো খেজুর গাছ, নারকেল গাছ বা সুপুরি গাছ দেখে লম্বা হয় না, ওরকম মানে গঠনটা অলমোস্ট একই হয়। তো ও বলছে যে হয়তো আমার যতদূর মনে হচ্ছে খেজুর গাছের কথাই বলেছিল বাবা। যে পরে বলেছে আর কি যে উনি মানে ঝড় হলে না যেরকম এরকম এরকম নড়ে না, ঠিক খেজুর গাছটা এরকম করে নড়ছে, আর ওনার সামনেই ছিল। তো উনি তো আশপাশটা দেখেছি, ভেবেছি হাওয়া ঠাওয়া মানে ঝড় হচ্ছে নাকি, বলি না সবকিছু তো একদম পুরো দাঁড়িয়ে রয়েছে, সব গাছ অন্য গাছগুলি পুরো দাঁড়িয়ে রয়েছে স্টিফ হয়ে, হয়তো মানে একটা মানে পাতাও নড়ছে না, ওরকম হাওয়াও নেই, অথচ এই গাছটা এরকম কি করে নড়ছে। তো উনি দেখলেন বাদর না, তো যে না বাদরও না। তো ভাবছেন যে বাদর ছাড়াও তো অনেক রকমের অ্যানিমেল উঠতে পারে না গাছে, হতে পারে ওরা এরকম করছে। তো ওই জায়গায় উনি কি করলেন, ঠিক আছে দেখে উনি একটা ইগনোর করে চলে আসলেন। চলে আসার পর তারপর তো ওই ঘাট কাজ হলো, তারপর শ্রাদ্ধ শান্তি হলো। শ্রাদ্ধ শান্তি হওয়ার পর ওদের যেটা নিয়ম আছে সেটা হলো মঙ্গলবার কি শনিবার ওদের মাছ পরশ হয়, মানে নিয়ম ভঙ্গ এখানে বলে, আমাদের ওখানে বলে মাছ পরশ বা মৎস্যমুখী। তো স্যাটারডে কি টুইসডে হতে হবে। আর ওনাদের কাজটা হয়েছিল তোমার ওয়েডনেসডে আর কি। হ্যাঁ, ওয়েডনেসডে শ্রাদ্ধ শান্তি হয়েছে, তার মানে বৃহস্পতি শুক্রবার মিটে যাবে, স্যাটারডে তোমাদের মৎস পরশ। তো শ্রাদ্ধ শান্তি হওয়ার পর ঘাট কাচের দিন কিন্তু সবকিছু খুলে রাখা হয়, এবং শ্রাদ্ধ শান্তির পর ওই চাবি ঠাবি তো কিছুই আর নিতে হয় না। তো ওগুলি রিচুয়ালস হওয়ার পর কীর্তন হলো, কীর্তন আদি দিল শ্রাদ্ধের বিকেলে যে কীর্তনটা দিতে হয়। তো ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আর এখন মানে শ্রাদ্ধ যেহেতু হয়ে গেছে, এখন তার মাটিতে ঘুমোতে হবে না, দুই ভাই আর কি নিজের নিজের রুমে ঘুমিয়েছে। ওই দিন ঠিক ছিল। তারপরের দিন থেকে না একটা প্রবলেম শুরু হলো। কি প্রবলেম শুরু হলো, স্পেশালি কি বলবো, মানে কল্পনার বাবা কি করতেন বলতো, উনি না থম মেরে বসে থাকতেন, কার সঙ্গে কথা বলতেন না। হ্যাঁ, খালি মানে মন মরা হয়ে কাঁদতেন আর বিড়বিড় করতেন। তো সবাই তো ভেবেছে মানে বড় ছেলে মায়ের খুব কাছের ছিল, তো ছোট ভাইও খুব বুঝেছে দাদা এরকম করিস না, তুই এরকম কষ্ট পেলে দেখ তো, মানে বাচ্চাগুলি আছে, সবকিছু তো তোর শরীর খারাপ হবে, সবকিছু দেখতে তো তোরই হবে, দাদা তুই একটু স্ট্রং হ। ও ভাষণের কথা বলছে না, মানে মন মরা হয়ে রয়েছে। হ্যাঁ, এই মানে কল্পনার বাবা, মানে ওনার ভাইয়ের এক ছেলে এক মেয়ে, কল্পনার আবার দুই বোন এক ভাই। হ্যাঁ, ভাই ছোট, কাকার ছেলেও ছোট, মানে কাকার আগে মেয়ে তারপর ছেলে, কল্পনারও আগে ওরা দুই বোন তারপর কিন্তু ছেলে। তো এরকম কথা বলার পর আর কল্পনা যেটা বলছে যে আমাদের 5 ভাই বোনের আবদার কিছু আনতে লাগে, সবকিছু কিন্তু আমার বাবাকে বলতাম। আমার মা প্রচন্ড মারতো, রুমকি দিয়ে আমাকে প্রচন্ড মেরেছে, মানে আমাদের 3 ভাই বোনকে হয়তো লাঠি ভেঙেছে, কিন্তু আমার বাবা কিন্তু আমাদেরকে ফুলের টোকা অবধি দিয়ে দেখেনি। মানে বাবা হলো আমাদের 5 ভাই বোনের জন্য, সেটা আমাদের হোক বা কাকার ছেলে মেয়ে হোক, মানে আলাদিনের খাজানা, মানে ওরা জেঠুর থেকে চাইলে সবকিছু পাওয়া যাবে, জেঠু হয়তো সব থেকে বাঁচাবে, আমরাও বাবার কাছে নানা রকম আবদার করতাম। হ্যাঁ, তো ঠিক আছে। তো তো উনি এরকম মনমরা হয়ে থাকছেন, ইয়ে করছেন না, ভালো লাগছে না ব্যাপারটা। তো তখন মানে ওর মা বলছে তখন তো নিরামিষ খেতে হবে না, যেহেতু মাছ পরশ হয়নি। কল্পনার মা বলছে যে কি গো কিছু খেয়ে নাও না গো, রুটি তরকারি খেয়ে নাও। বলছে না ভালো লাগবে না। বলছে এরকম করলে হবে নাকি, একটা রুটি খাও, একটু তরকারি খাও। ভদ্রলোককে দিয়েছে, সেদিন বলে বোধহয় কি 8খানা রুটি খেয়েছে, ভাতও তেমন খায়নি। তো যখন বিকেল হয়েছে, উনি ওই দিন দোকান যাননি, ছোট ভাই গেছে। হ্যাঁ, তো বলছে তোমার তো শরীরটা ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো। তো ভদ্রলোক মাথা নাড়ালেন, আর উনি না ওনার রুমটার মধ্যেই ঢুকে বসে থাকতেন, মানে বেরোতে চাইতেন না, মানে কেমন যেন আর কি মন মরা।
তো ওই রাত্রে তো আমি বললামই, তো আগের রাত্রে নিজের রুমেই ঘুমিয়েছে। কল্পনারা 3 বোন যে কাকাতো আর ওরা মিলে এক রুমে থাকতো, আর 2 ভাই যে একটা ক্লাস 6-এ পড়ে, একটা ক্লাস 5-এ পড়ে, মানে পিঠোপিঠি এরা, হ্যাঁ, জ্যাঠতো তো কাকাতো ভাই। তো এরা একটা রুমে ঘুমোয়, এবং ওরা কি করে কাকুর পাশের রুমটা এই 2 ভাই ঘুমায়, যেহেতু দুটাই ছোট ছোট, কল্পনার তো ওই তুলনায় একটু বড়ই ছিল। তো মা ঘুমিয়েছেন, হঠাৎ মা না খুচুর খুচুর আওয়াজে না, ফট করে আওয়াজে মানে চোখটা খুললেন, খুলে দেখে ওর বাবা না এরকম করে উঠে বসেছে, বসে ওনার বাড়িটা কিন্তু মানে 3 তলা হলেও না অ্যাটাচ বাথরুম নয় কিন্তু, হ্যাঁ, ওদের মানে প্যাসেজ ক্রস করে দুটো বাথরুম, দুটো সবই দুটো দুটো আছে, কিন্তু অ্যাটাচ নয়। তো ওনারা মানে বেরিয়েছে, তো উনি ভদ্রমহিলা ভাবছেন, মানে কল্পনার মা ভাবছেন যে হয়তো মানে টয়লেট যাবে, হয়তো যাক একটু বসে রয়েছে, মানে শরীর টরীর তো ঠিক না, যাক একটু জেগে থাকি, আশা অবধি জেগে থাকি। তো উনি মানে আওয়াজ পেয়েছে যে গেছে, তারপর না কি একটা মনে হলো যে না শরীরটা সারাদিন কিছু খাইনি, শ্রাদ্ধ মানে 14 দিন কেমন ধকল গেছে, খাওয়া দাওয়া ভালো করে হয়নি। তো না আমি পিছিয়ে পিছিয়ে যাই, ওমা পিছিয়ে পিছিয়ে গিয়ে দেখে ভদ্রলোক তো বাথরুমে দেখে যায়নি, ভদ্রলোক গ্রিল করে উঠান পেরিয়ে একদম পুরো, উনি কোথায় পৌঁছে গেছে বলো তো, মেইন গেটে, যে গেট খুলে রাস্তায় মানে বেরোনো যায়, চাবি ওনার হাতে, কখন যে চাবি নিলেন ভগবান জানে। উনি তালা খোলার চেষ্টা করছে, আর উনি তো চিৎকার করছে, আয় তুমি কি করছো কি করছো বললে না, ওনাকে এরকম ভাবে ধরেছে, ধরে মানে চিৎকার শুরু করেছেন, ওনার দেওর ওনার ইয়েকে মানে দেওরের বউকে ডাকা শুরু করলেন। হ্যাঁ, দোকানের স্টাফ যে ওপরে থাকতো ওরাও চলে এসেছে ছুটে, বলে কি হয়েছে কি হয়েছে। তো ওনার বলছে কিছুতেই তো, এই মানে ওনার গায়ের জোর আর কল্পনার মায়ের জোর, গায়ের জোর তো কোনো মতেই মানে তুলনায় করা যায় না, তথাপি ভদ্রমহিলা খুব মানে কলার ধরে হোক, ধরে হোক, মানে চেষ্টা করছে আর কি আটকানোর। ইন দ্যাট টাইম মানে কাকাও বেরিয়েছে, বলে দাদা তুই কি করছিস কি করছিস। হ্যাঁ, যেই দেখছো কাকা বেরিয়ে এসছে, ওর কল্পনার মাকে, ওর বাবা নাকি প্রচন্ড জোরে একটা থাপ্পড় মেরেছে। কল্পনার মা ভেবা চেকা খেয়ে গেছে, কারণ বিয়ের আজ এত বছর হওয়ার পর কথা কাটাকাটি হয়, কিন্তু ওই রকম ঝগড়া কোনোদিনই হয় না। মার তো অনেক দূরের কথা, ঠিক আছে, ফুলের টোকাও দেয়নি, কথা কাটাকাটি হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, কিন্তু সেটা ওই পর্যায়ে ঝগড়া কোনোদিনও যায়নি। আর গায়ে হাত তোলা তো অনেক বড় ব্যাপার, উনি না ভেবা চেকা খেয়ে গেছেন। আর সব মানে ছোট কাকার সামনে স্টাফরাও চলে এসছে, এরকম করে দেখে না ছোট কাকা তো রেগে গেছে, দাদা তো পাগল হয়েছে, সেটা যদি বৌদিকে সবার সামনে মারতেছিস, হ্যাঁ, বলে এরকম খারাপ হাতটা ধরেছে। ছোট কাকাকেও দিয়েছে না এক চোর, মানে পুরো 5 আঙুলের দাগ, মানে ওনাকে না ছোট ছোট কাকা তো তখন যে মার খেয়েছেন ওটারও কোনো সেন্স নেই, উনি বুঝে গেছে যে দাদা নিজের মধ্যে নেই। তো ওখানে স্টাফগুলি বলো, তারপর হলো কাকা এরকম করে জাপটে ধরেছে, কিছুতেই ভদ্রলোককে এতজন মিলে কন্ট্রোল করতে পারছে না। হঠাৎ একজন দোকানের স্টাফ, সে আমাদের একটা গ্রাম আছে তোমার, সোনাপুর ক্রস করে যেতে হয় তোমার, ওই গ্রাম থেকে ও আসা। হ্যাঁ, তো ও বলছে যে বৌদি ঘটনাটা কিন্তু ঠিক লাগতেছে না, আপনি একটা কাজ করেন, ঠাকুরঘর থেকে শিগগিরই গঙ্গা জল না দাদার মাথার মধ্যে দেন তো। তো উনি না এরকম করে তাকিয়ে, মানে উনি যেমন কি ওই জিনিসটা শখটা কাটিয়ে উঠতে পারছেন না। কল্পনা বলছে আমরা গ্রিলের মধ্যে দাঁড়িয়ে দেখছি, কারণ অত হুড়ুস তুলে তো দিদি বুঝতেই পারছো আমাদের ঘুম ভেঙে গেছে। এবং গঙ্গা জল যেই আমার বাবাকে ছিটিয়ে দিয়েছে না, বাবা মানে চোখ খোলা কিন্তু নিস্তেজ হয়ে এরকম করে ঢলে পড়েছে। অনেক কষ্টে ঠষ্টে নিয়ে গেছে, নিয়ে গিয়ে রুমে রাখা হয়েছে। তখন ওই রাত্রেই কথাবার্তা হচ্ছে যে দাদা বোধহয় বহুত মেন্টাল ট্রমা দিয়ে যাচ্ছে মাকে হারানোর পর, কালকেই বোধহয় আমি দাদাকে একটা ভালো মানে ডক্টরের কাছে নিয়ে যাব। হ্যাঁ, তো বলছে হ্যাঁ তুমি যেমন ভালো বুঝো করো, আমি না আমি মানে উনি না আর বলতে পারেননি, কেঁদে দিয়েছেন। এখানে একটা কথা বলে দিই, কল্পনার দাদু দিদিমা কিছু কারণবশত আসতে পারেনি, শ্রাদ্ধের দিন ওর মামা এসেছিলেন, দাদু দিদিমা বলেছে যে ওরা শনিবার দিন সকালে মানে মৎস্যমুখীর দিন ওরা আসবেন। কাকির বাবা ছিল না, কাকির মা কিন্তু চলে এসেছিলেন, শ্রাদ্ধের আগেই চলে এসেছিলেন, ভদ্রমহিলা কিন্তু তখন ওদের সঙ্গেই ছিলেন, এবং উনি দেখছেন আর কি, হ্যাঁ, যে কি হচ্ছে ব্যাপারগুলি। তো যাই হোক ঘুমিয়েছেন। পরের দিন সকালবেলা তো ইয়েকে নিয়ে গেছে, মানে কাকা নিয়ে গেছে মেন্টাল ডক্টরের কাছে, মানে বিজ্ঞানিকের কাছে। তো উনি সব চেক আপ টেক আপ করে বলছে যে না ওনার মানে নার্ভটা খুব ইয়ে হয়ে রয়েছে, যেহেতু কান্নাকাটি, একটা মা হারানোর একটা কষ্ট। তো ওনাকে বলেছেন যে আপনি যতটুকু পারবেন আপনার দাদাকে না মাইন্ডটা ডাইভার্ট করে রাখার চেষ্টা করবেন, আর মায়ের কথা মানে যত পারেন তত কম বলবেন, আর হাসি খুশি রাখার চেষ্টা করবেন। উনি ওই একটা ট্রমার থেকে মানে উনি এই জিনিসটা করছেন। তো কিছু মেডিসিন দিয়েছেন, আর বলেছেন যে 10 দিন পরে আরেকবার ভিজিট করবেন। হ্যাঁ, তো বলছে আশা করছি আর দরকার পড়বে না, উনি ঠিক হয়ে যাবেন, এটা মেন্টাল ট্রমার থেকে উনি বলেই দিয়েছেন। তো ঠিক আছে, ওরাও ভেবেছে এটা। হ্যাঁ, তো ঠিক আছে, এসছে, আসার পর তখন কয়টা বাজে, রাত দুপুর 3টা কি 3:30,
তো কল্পনা নিজের যে ভাই, ও বাবার কাছে গেছে, ওর স্কুলে কিছু প্রজেক্ট দিয়েছে, প্রজেক্টটার জন্য কিছু আনতে হবে। তখন বলছে ও বাবা বাবা আমার স্কুলে ওই ওই প্রজেক্টটা দিয়েছে, আমার তো এই জিনিসগুলি লাগবে, তুমি এনে দেবে না, কাকাইকে বলবো। হ্যাঁ, তো এরকম করে তাকিয়েছে, আরে বলো না তুমি এনে দেবে না, কাকাইকে বলবো। হ্যাঁ, তো সামনে গিয়ে বলছে তোর কি লাগে, বলছে আরে ওই যে ওই জিনিসটা লাগে, তুমি এনে দেবে তো, হ্যাঁ তুমি এনে দাও না, বিকেলবেলা এনে দিলে ভালো হয়, প্রজেক্টটা নিয়ে বসে যাবো। বাচ্চাটা কি এমন খারাপ কথা বলেছে, বাচ্চাটাকে ওনার ঠাটিয়ে একটা চড় মেরেছে, পুরো গায়ে পুরো 5 আঙ্গুল দাগ দিয়ে দিয়েছে। মানে আমি বললাম না, কল্পনা বলেছে আমার বাবা আমাদেরকে কোনোদিনও, আমাকে কেন, শুধু মেয়ে কেন, কোনো ছেলে আমার ভাইকে কোনোদিনও ফুলের টোকা দিয়ে দেখেনি। সেখানে বাবার হাতের মার খেয়ে ও তো মানে ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে কাঁদতে গেছে, পুরো 5 আঙ্গুলের দাগ। মাকে বলেছে মা আমি কি এমন খারাপ বলেছি, বাবা এরকম মেরেছে। ওর এতটা অভিমান জমে গেছে, বেচারার শরীর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মানে ও নিতে পারছে না যে ওর বাবা গায়ে এরকম জোরে হাত তুলেছে, তাও কোনো অন্যায় করেনি বেচারা। তো তখন না, হ্যাঁ মানে বলছে, মানে ওই কাকির যে মা, উনি তো বয়োজ্যেষ্ঠা, উনি বলছেন যে ইয়ের নাম, কল্পনার মায়ের নাম স্বপ্না ছিল, স্বপ্না মা তোমরা তো ডাক্তার বুদ্ধি দেখিয়েছো, আমি বলি কি ওনাকে না একটু কাউকে দেখাই নিলে ভালো হয় নাকি। তো উনি নাকি গগামুখ থেকে এসেছিলেন। হ্যাঁ, মানে ওর কাকি নাকি গগামুখ, আসামেরই একটা জায়গা, ওর গগামুখের উনি বাসিন্দা। হ্যাঁ, তো বলছে যে তখন কল্পনার মা বলছে যে মাসি মাসি আমি তো এগুলো কিছু বুঝি না, জানি না, কাকে দেখালে ভালো হয়, তাছাড়া আমাদের কাল ওষুধ চলছে। তো বলছে দেখো কাল ওষুধ চললেও না তুমি মন্দিরের ভিতরে ঢুকবে না, বাইরের থেকেও তো করা যায়, এরকম অনেক আছে না, শীতলা বাড়ি, মনসা বাড়ি, কালী বাড়ি, তো ওরকম কোনো পুরোহিত অনেক সময় অনেক কিছু জানে, কিন্তু আমার মনে হয় তোমার হাজবেন্ডকে একটু দেখায়, মানে কল্পনার বাবার কথা বললো যে ওকে একটু দেখায় নিলে ভালো হয়। হ্যাঁ, তো তখন এই কথা যখন মানে কাকাও ছিলেন, কাকাও শুনলেন, তো বলছেন যে একটা কাজ করি, আমাদের কামাখ্যার পান্ডা, কামাখ্যাতে ওগুলি তন্ত্রমন্ত্র কত সাধনা হয়, আমাদের পান্ডাকে জিজ্ঞেস করে দেখি। তো পান্ডাকে ফোন করেছে, ফোন করে উনি বললেন যে এরকম এরকম অবস্থা। তো বললাম যে তখন কিন্তু কিপ্যাডের মোবাইলে চলতো, স্পেশালি নোকিয়া, মোটরোলা ওগুলি চলতো। তো পান্ডাকে ফোন করে যখন বললেন, তো পান্ডা বলছে যে ঠিক আছে, আমার এখানে আসার দরকার নেই, উনি একটা অ্যাড্রেস দিয়েছেন। পান্ডার যেই নবগ্রহের ওনাকে বেজ বলেই বলছি, মানে এক ওঝা। তো ওঝা হলে উনি কিন্তু স্বপ্নে নানা রকম ওষুধ পেয়েছেন, উনি ভূত বা হাওয়া টাওয়া লাগলে কিন্তু ওরকম উনি কিন্তু ইয়ে করতেন আর কি, হ্যাঁ ঝাড়ফুঁক করতেন। তো যাই হোক, ওরা বলছে যে তুমি কন্ট্যাক্ট করে নাও, দেরি করো না, আজই কন্ট্যাক্ট করে নাও। তো ওই ধরো তোমার 3:30 4টা নাগাদ ধরো পান্ডার সঙ্গে কথা হয়েছে, উনি সঙ্গে সঙ্গে 4:30 নাগাদ ভদ্রলোককে ফোন করলেন। তো যেহেতু নবগ্রহতে পাহাড়েই থাকতেন আর কি, আর ওরা থাকে শিলপুকুরি, বেশি দূর নয়, গুয়াহাটির মানুষরা বুঝতেই পারছো আমি কোন জায়গার কথা বলছি। তো বলছে যে আপনার লোকে হুনকালে লইয়া হোক, মানে ওনাকে তাড়াতাড়ি নিয়ে আসুন, দেরি করবেন না, অ্যান্ড ওনাকে বলবেন না। হ্যাঁ, বলছে হ্যাঁ আমাকে পান্ডা বলেছে যে বলতে না, বলছে না ওনাকে বলবেন না কোথায় নিয়ে আসছেন, আর আপনি আসুন, পরে আমার যা দেখার আমি দেখে নেবো, আমি যা করার করে নেবো, ঠিক আছে। তো ওরকম করে গাড়ি করে নিয়ে যাচ্ছে, আর বলেছে যে ওই যেহেতু মাছ পরশ টরস আছে, ওগুলি বাজার টাজার করতে যাবে, তাই সবাই মিলে যাচ্ছে, সবাই দেখে শুনে নিয়ে আসবে, ঠিক আছে। ওনাকে তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর যে দরজা খুলে বের হওয়ার কথা বলছে, উনি বলছেন না আমি যাবো না। তুই কোন জায়গায় নিয়ে এসছিস, ওনার ভাইকে বলছে, দেওয়ারকে মানে ছোট ভাইকে বলছে যে তুই কোন জায়গায় নিয়ে এসছিস, আমি যাবো না এদিকে। বলছি দাদা চল না, কিছু না, এই বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছি কালকের জন্য, চল চল। তো মানে শুক্রবারের কথা হচ্ছে, শনিবারে মাছ পরশ হবে। হ্যাঁ, তো ওই ভদ্রলোক তো এসে বলছে কি হয়েছে, বলে মানে কাকা এসএমএসে বলছে যে এও আহিব খোঁজা নেই, মানে উনি আসতে চাইছেন না। তো বলছে আচ্ছা ঠিক আছে আপনি সরে যান। তো উনি গাড়ির দরজাটা খুলে না, ওনার মানে কল্পনার বাবার চোখের দিকে চোখ রেখে বললেন যে কিছু বিড়বিড় করে মন্ত্র পড়ে যেই উনি মানে চলে গেলেন, মানে পেছন দিক দিয়ে কল্পনার বাবা নাকি সুরসুর করে সেই বেজের পিছনে পিছনে চলে গেলেন, এবং উনি বারান্দাতে পুরো রিচুয়ালস রেডি করেই রেখেছিলেন। ধুনা, ওই মাটির যে ধুনা হয় ওটার মধ্যে ছোবা টোবা নিয়ে দেখলেন, শস্য, তিল, কি নানা রকম ফ্লাওয়ার, মানে অনেক কিছু রেডি করে রেখেছেন। বলছে ওনাকে বসিয়েছেন, বসানোর বলছে যে তুই কেন ওকে ধরেছিস, ডাইরেক্ট এরকমই নাকি বলছে যে এমনটার মানে তোর কি ক্ষতি করেছিলি, তুই কেন ধরেছিস। বলছে যে আমি তো ওর ক্ষতি করার জন্য আসিনি, হ্যাঁ আমার আর ভালো লাগছে না, হ্যাঁ আমি চলে যেতে চাই। তো বলছে যে তুই চলে যেতে চাস, বলছে হ্যাঁ আমি চলে যেতে চাই, আমি নিজেই বলছি আমি চলে যেতে চাই, আমি ওকে ধরতে চাইনি। হ্যাঁ, তো ধরতে চাইস, ধরেছিস তো। বলে আচ্ছা ঠিক আছে, তুই যখন চলেই যেতে চাস তো 2 হাতটা বাড়া।
2 হাতে বানানোর পর এক হাতে ইয়েলো শস্য, এক হাতে ব্ল্যাক শস্য, দুটো মাস্টার্ড শিট দিয়ে তো বিড়বিড় করে মন্ত্র করে না ওনার ফোরহেডে ফু ফু দিয়ে বলছে এখন সব শস্যগুলি ধুনোর মধ্যে ধূপতিটার মধ্যে দিয়ে দে। দেওয়ার পর যে ওখানে ধুনো দিয়ে যে ধোঁয়াটা হচ্ছে না, কল্পনার বাবা নাকি উইদিন 1 মিনিটে উনি নাকি ওখানে ফেইন্ট হয়ে পড়ে যায় এবং ওনাকে ধরাধরি করে ভদ্রলোকেরই মানে ওঝার লিভিং রুমে একটা ইয়ে ছিল, ডিভান ছিল, ডিভানে ভদ্রলোককে মানে কাকা ওরা সবাই ধরাধরি করে, ওঝাও ধরেছে, ঘুম পাড়িয়ে দেয় মানে শুইয়ে দেয়। তো বলছে চিন্তা করবে না, 20-25 মিনিটে ওনার কিন্তু হুঁশ চলে আসবে এবং উনি কিন্তু একদম নর্মাল হয়ে গেছে, যে ছিল সে চলে গেছে। তখন কল্পনার কাকু বলছে যে আমি আগে শুনতাম যে যারা চলে যায় তারা নাকি যেতে পারে না, টানে থেকে যায়। মা আমার দাদাকে এতই ভালোবাসতো যে দাদাকে মানে দাদার কাছেই রয়ে যেতে চাইছিল বা দাদাকে নিয়ে যেতে চাইছিল। তখন কল্পনার মা বলল যে কই মা তো সব কোনোদিনও এরকম, মা এরকম করবে তো আমরা ভাবতেও পারিনি। মা তো সবসময় বলতো যে মানে বাবাকে খুব মিস করতো, তোমার শ্বশুর আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, ফাঁকি দিয়ে চলে গেল, খালি এই কথা বলতো আর বলতে আমার কবে টিকিট কাটবে, আমার কবে টিকিট কাটবে। হ্যাঁ, তখন না এগুলি কথা শুনে বেঁচে না একটু হাসতে হাসতে বলে যে না তোমার মা নয়, তোমার মার মুক্তি হয়ে গেছে, তোমার মা কিন্তু ইহ জগতে নিয়ে উনি অন্য একটা স্তরে চলে গেছেন। তো বলছে এইটা কি ছিল, বলছে এটা একটা আত্মা, হয়তো তোমাদের শুরু কবে থেকে হয়েছিল, বোধহয় শ্রাদ্ধ শান্তির পর থেকেই তোমাদের এই জিনিসগুলি মানে অ্যাসামিজদের তিলনি বলে শ্রাদ্ধ আদি বলে, কিন্তু ওদের রিচুয়ালসটা আমাদের বাঙালি রিচুয়ালস থেকে কিন্তু একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, তখন বেদ নিজেই জিজ্ঞেস করছিল তোমাদের শ্রাদ্ধ শান্তি অবধি বোধহয় সব ঠিক ছিল, বলছে হ্যাঁ সব ঠিক ছিল। যে কারণ কি ওই যে তোমাদের যে একটা লোহা দাও, চাবি দাও বা লোহা ধারণ করতে দাও, নানা রকম জিনিস দাও। হ্যাঁ, অ্যান্ড তখন কি হয় আমরা স্পিরিচুয়াল মানে ঠাকুরের নামটা একটু বেশি নিই। হ্যাঁ, যারা আর কি ওই ধরাটা নেয় আর কি, যাদের কালো সোজ আর কি। তো বলছে ওই তখন একটা প্রোটেকশনের কাজ করে, আর ওই প্রোটেকশন দেওয়ার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এইগুলি জিনিসগুলো দেওয়া হয়, যাতে এই সময় না প্রচন্ড তাড়াতাড়ি নাকি নেগেটিভ এনার্জি হাবি হয়ে যায়, বা ওই 1 বছরের যে কালো সূচ তখনও নাকি ওদের বহুত সাবধানে রাখতে হয়। হ্যাঁ, যেহেতু 1 বছর মন্দির অদির দর্শন করা যায় না, তো পজিটিভ থেকে তো একটু দূরে থাকে, তখনও নাকি একটু সাবধানে রাখতে হয়, না হলে কিন্তু ওই ডিউরিং 1 বছরও নাকি পজেস হওয়ার সম্ভাবনা খুব সব বেশি থাকে অ্যাকর্ডিং টু ওই বেজের। হ্যাঁ, তো বলছে যে না এটা কোনো হাওয়া লেগেছে এবং ও মানে হয়তো তোমার মায়ের মৃত্যুর পরেই হাওয়া লেগেছিল, পজেস করতে পারেনি, যখন সব কিছু ছেড়ে দিয়েছে তখনই তোমার মানে দাদাকে পজেস করেছে। তো এই কথাগুলি কিন্তু কল্পনা ওর মা আর কাকার মুখে শুনেছে, কাকির মুখে শুনেছে। হ্যাঁ, তো যাই হোক একটু পরে তো ওনার হোশ এসছে, এসে বেজ বলছে যে কি হল মানে কি হয়েছে, এখন ঠিক আছো? তোর বাবা বলছে আমি এটা কোথায়, আপনি কে, আপনাকে তো কোনোদিন চিনলাম, বাট আমি এখানে কোথায় এসেছি, এটা তো আমার বাড়ি না। তখন বলছে না না আপনার একটু শরীর খারাপ হয়ে গেছিলো, আপনাদেরকে নিয়ে বেরিয়েছিল, শরীর খারাপ হয়েছিল, তা আমি মানে নিয়ে একটু রেস্ট করার জন্য এসেছি। তো বলছে আমি কখন বেরোলাম, আমার তো কিচ্ছু মনে নেই, আমার তো কিচ্ছু মনে পড়ছে না। তো বলছে তখন বেশ জিজ্ঞেস করছে আচ্ছা এই কয়েকদিনের মধ্যে আপনার সঙ্গে কি কোনো আনইউজুয়াল কিছু হয়েছিল, যে ধরো ওই যখন আপনি শ্মশান মায়ের দাহ সৎকার করে আসছিলেন বা মায়ের যখন মানে 4 দিনে কাজ করতে গেছিলেন বা কোনো কিছু, তখন হঠাৎ মানে যেহেতু এটা প্রচন্ড মানে ওনার জন্য একটা আনইউজুয়াল ব্যাপার ছিল, ওনারও তো বয়স হয়েছিল, কল্পনার বাবা বলছে যে এমন তো কিছু না হয়নি, কিন্তু ওই যে নবগ্রহ পাহাড়ের ওই সাইডে যে সিমিট্রিটা আছে না, ওই সাইডে আমার একজন রিলেটিভ ছিল, ওনাদেরকে শ্রাদ্ধে নিমন্ত্রণ করতেই গেছিলাম, যদিও উনি পুরো অসমীয়াতে কথা বলছিলেন বেজকে, কিন্তু মানে আসার সময় না আমার পেট্রোলটা শেষ হয়ে যায় এবং সিমিট্রিটার সামনেই শেষ হয়। আর ওখানে হঠাৎ দেখি একটা খেজুর গাছের প্রচন্ড বাজেভাবে নড়ছিল, প্রথম ভেবেছি হয়তো হনুমান, দেখেছি হনুমান নেই, তো ভেবেছিলাম কোনো হয়তো এনিমেল হবে। আশেপাশে সব ইয়ে কিন্তু মানে স্থির হয়ে দাঁড়িয়েছিল, একমাত্র ওই গাছটাই এরকমভাবে নড়ে গেছিল। তখন উনি হেসে বললেন যে ওই গাছ থেকে কেউ আপনার পিছু নিয়েছিলেন এবং সে আপনার পিছা ছেড়ে দিয়েছে, এখন চিন্তা করবেন না, আপনার সব কিছুই মনে পড়ে যাবে, সব কিছুই মনে থাকবে এখন থেকে, আর আপনার সঙ্গে যা যা হয়েছে আপনার ফ্যামিলি মেম্বাররাই বলে দেবেন। উনি একটা মন্ত্রপুত জালের কাঠি দিয়ে ভদ্রলোককে বলেন এটা আপনি ধারণ করে রাখবেন, ওনার কাকাকেও দিয়েছেন, যেহেতু কালুসুচ কাকার মানে 2 ছেলেকে, যদিও ওনার কাকার কোনো ইম্প্যাক্ট পড়েনি, কিন্তু যেহেতু বললাম 1 বছর একটা মানে টেন্ডেন্সি থাকে নেগেটিভ এনার্জিকে মানে নেগেটিভ এনার্জি এদেরকে অ্যাটাক করার একটা টেন্ডেন্সি থাকে, দুজনকেই জালের কাঠে দিয়ে মন্ত্রপুতভাবে বলেছেন যে তুমি এটা ধারণ করে 1 বছর একদম খুলবে না। তো যাই হোক বাড়িতে চলে আসেন, তারপর যদিও আর কোনো রকমের প্রবলেম হয়নি। তো কল্পনার পাঠানো এই ঘটনাটা তো আমার প্রচণ্ড ইউনিক লেগেছে, অ্যান্ড ও যেই সিমেট্রির কথা বলেছে আমি নিজে দেখেছি সিমেট্রিটা, সিমেট্রি যতই মানে ভালো হোক, সুন্দর হোক, পরিষ্কার হোক, একটা
দেখলেন একটা বিষণ্ণতা, একটা কষ্ট আর একটু গা ছমছমে ভাব কিন্তু আসে। তোমাদের কি মতামত শিগগিরই কমেন্ট সেকশনে কমেন্ট করো, না কমেন্ট করলে জানবো কি করে। আচ্ছা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব না করলে এই যে ইন ফিউচার আরো ভালো ভালো ঘটনা আসবে ওটা কি করে দেখবে। আর আরেকটা জিনিস যে সবসময় বলি, কথা গল্প ভূতের আড্ডা স্টেশন আমরা কোনোদিনও কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে বিশ্বাসযোগ্য বলে মনে না হলে এন্টারটেনমেন্ট হিসাবে নিয়ে নেবেন। আর প্লিজ সবার সঙ্গে শেয়ার করুন, ফ্রি বন্ধু মহল হোক, ফেসবুক প্রোফাইল হোক বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হোক। তো আপনাদের ফিডব্যাক কিন্তু আমার খুব দরকারি, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নিন, ফিডব্যাক দিয়ে দিন। অ্যান্ড জীবনের 1001 গল্প দেখতে ভুলবেন না, আমাদের সেকেন্ড চ্যানেল। আমাদের যেহেতু আমাদের পরিবারেরই চ্যানেল এবং আপনাদের ঘটনা আসে সেখানে প্রতি বৃহস্পতিবার 6টার সময়, ভূতের না, আপনাদের জীবন যুদ্ধের ঘটনা। নেক্সট চলে যাবো রেশমি নন্দী। রেশমি নন্দী অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে থাকে। ওর নর্থ বেঙ্গলের মেয়ে, নর্থ বেঙ্গলে বিয়ে হয়েছে এবং ওর মাসি বাড়ি ছিল ময়নাগুড়ি। তো রেশমির মাসি না ওর উপর একটু অভিমান ছিল, কারণ রেশমির মাসির বাড়িতে রেশমির আর কোনোদিনও যাওয়া হয়নি। মা গেছিলেন তখন রেশমির পরীক্ষা ছিল, রেশমির যাওয়া হয়নি। রেশমির বিয়েও ঠিক হয়ে গেছে। মাসি বউ প্রচণ্ড অভিমান করে বলছে যে হ্যাঁ গরিব মাসির বাড়িতে কেন আসবি, তোদের মতো তো আমাদের অ্যাটাচ বাথরুম নেই, পাকা দালান নেই, মানে বিল্ডিং নেই, ওটার জন্য আসবি না। আসবি কেন, হ্যাঁ আবার দেখিস তোর জামাইকে নিয়ে আসতে আবার লজ্জা না পাস, মানে এরকম করে টোন মেনেছে। মানে উনি প্রচণ্ড আঘাত পেয়েছে, যেহেতু ওনার দিদির মেয়েকে উনি নিজের মেয়ের মতোই মানে ভালোবাসতেন, বিয়ের আগে বিয়ের পরে। তারপর বলছে মাসি, মানে রেশমি বলছে যে মাসি রাগ করো না, মেশোকে পাঠায় দাও, আমি যাবো তোমার বাড়ি। তো যাই হোক, পরে 2 দিন পরে মেশো চলে আসে ওকে নিতে, বলছে 2 দিন থাকবে রেশমি আমাদের এখানে। তো বলছে ঠিক আছে। আর এদিকে বলেছে যে রেশমির মা ওরা গিয়ে আর বোনের বাড়ি 2-3 দিন থেকে রেশমিকে নিয়ে আসবে, ঠিক আছে। তো বোনের বাড়ি বাবার বাড়ি যেতে কে না ভালোবাসে, আমি তো খুবই ভালোবাসি। তো যাই হোক, রেশমি গেছে, যাওয়ার পর ওই দিন তো মানে উনি বিকালের দিকে পৌঁছেছে, সবার সঙ্গে কথাবার্তা হলো, বোনের মেসো বোনের সঙ্গে ঘুমোবে। আর টয়লেটটা একটু মানে অ্যাটাচ ছিল না, একটু দূরে ছিল আর কি। যাই হোক, আর ওদের পাশের বাড়ি দেখলো একদম এইটুকুনি দেওয়াল, মানে দেওয়াল উঁচু নয় কিন্তু হাফ দেওয়াল যে বলে, ওখানে বসে গল্প গুজব করা যায়, মানে জাস্ট একটা বাউন্ডারি দিতে হয়, দিয়েছে আর কি। ওরকম মুখ দেখা দেখির মতো না, বরং ওই দেওয়ালে বসে বসে আরামসে 2 বারই গল্প করা যায়, হ্যাঁ এরকম টাইপের। তো দেখলো খুব ভালো। ওই বাড়ির একজন মানে পিসি, মানে ওরা পিসি পিসি ডাকে, ওই ধরো তখন মানে উনিও বিবাহ যোগ্যাই আর কি। তো ছেলে দেখা হচ্ছে, পিসি বলছে আরে বাবা, বৌদি বলে ডাকে রেশমির মাসিকে, যে বৌদি তোমার দিদির মেয়ে এসছে নাকি। বলছে হ্যাঁ গো। বলছে আরে নিয়ে এসো। বলছে হ্যাঁ নিয়ে আসবো তোমরাও এসো। তো ওই দিন তো ওরা এসছে, আর কোথায় যাওয়া হবে। তো পরের দিন সকালবেলা, ঠান্ডার দিন ছিল, ওই ধরো রেশমি বলা মতে ডিসেম্বরের কত হবে, ওই 9-10 তারিখ হবে। তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, কুয়াশাও মোটামুটি আছে, অত ঘন না হলেও মোটামুটি কুয়াশা পড়ছে আর কি। ওইসব জায়গায় তো একটু তাড়াতাড়ি পড়ে কুয়াশা। তো বলছে আমি ঠিক দেখেছি সকাল 5টা 15 বাজে, মোটামুটি ভোর হয়েই গেছে। আর আমি একটু সাহসী প্রকৃতির মেয়ে, আমি ভয় পাই না, মানে আলো না থাকলে ভয় পেতাম। রোদ উঠে গেছে, আলো ফুটে গেছে, হোক না কুয়াশা, তবুও তো মানে দিনের আলো। তো বোনকে আর ডাকিনি, আমি ওয়াশরুমের জন্য গেছি। তো ওয়াশরুম থেকে আসার সময় দেখি ওই দেওয়ালটা বললাম যে যেখানে বসে বসে কথাও বলা যাবে, একজন দাদু যে ধুতি পরেছে, কিন্তু সেই লুঙ্গি স্টাইলের ধুতি পরেছে, আর একটা ফতুয়া পরা হোয়াইট কালারের, চশমা পরা। তো এরকম করে মানে গুনগুন করে কিছু গান গাইছিলেন। তো রেশমিকে দেখে বলছে কি গো নাতনি, হ্যাঁ তুমি এইবারই না কি বলে ওর মাসির নাম ধরে বললো, তুমি অমুকের দিদির মেয়ে না, ঠিক চিনেছি। তো বলছে হ্যাঁ দাদু। হ্যাঁ আপনি কি করে চিনলেন, আপনি আমাকে কি করে চিনলেন, আপনাকে তো কালকে দেখিনি। বলছে আরে এগুলি হাওয়ায় হাওয়ায় ভাসে, কি কোন জায়গায় আসে না আসে আমি সব জানি। হ্যাঁ তো বলছে কি পড়তাছো আগে তুমি কি পড়াশোনা করতেছো। তো বলছে আমি এগুলি নিয়ে মাস্টার্স করেছি, এখন মানে পড়ার ইচ্ছে আছে এরকম এরকম। তো বলছে জানো আমি কত সনে ম্যাট্রিক পাস করছিলাম। বলছে কত সনে দাদু। বলছে আমি 1956-এ, পুরো মনে আছে আজও, মানে এখনো পার্টিকুলারলি আমি লিখে রেখেছি। বলছে আমার পুরো মনে আছে, দিদি আমাকে বলেছে 1956-এ আমি ম্যাট্রিক পাস করছি। তারপর আমি ওই তোমাকে এইচএসটা কিন্তু আলাদা টার্ম, ইন্টারমিডিয়েট নাম পিউ বলতো। তো বলছে ওই টার্মই আমাকে বলেছে, আমাদের হাই সেকেন্ডারি কিন্তু বলেনি, বলেছে যে ওইটা আমি পাস দিছি জানো, তারপর আমি চাকরি করছি জানো, স্কুলে চাকরি করছি। তো তখন তো মানে এইচএস পাসও চাকরি পাওয়া যায়। তারপর নাকি দাদু গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছে। তো বেশ পড়াশোনার কথা বললো, খুব ভালো লাগলো। অনেকক্ষণ প্রায় 10 মিনিটের মতো কথা বলার পর বলছে নাতনি বিকালবেলা এসো, চা খাওয়া যাও আমাদের বাড়িতে আইসা। হ্যাঁ তো রেশমি বলছে যে হ্যাঁ দাদু যাবো, তুমিও এসো আমাদের বাড়িতে। তো খুব ভালো লাগলো কথা বলে। বলছে হ্যাঁ যাও গিয়ে, এখন যাও গিয়ে একটু করবো, ঠান্ডা পড়ছে, আর ঠান্ডা লেগে যাবো। তো বলছে দাদু এত ঠান্ডা পড়ছে, তুমি ফতুয়া গায়ে দাও, তোমার সোয়েটার নাই, তুমি সোয়েটার পরলে না, তুমি বলছো ঠান্ডা পড়ছে, তোমার ঠান্ডা লাগে না। বলছে আমরা খাঁটি গাওয়ের দুধ খাওয়া মানুষ, আমরা অত ঠান্ডা ঠান্ডা লাগে না, তোমরা হলো এখনের মানুষ, পট করে সর্দি লেগে যাবো, যাও গিয়ে শোকে।
তো দাদুও গেছে, তো ঠিক আছে। 7টার সময় মাসি ডেকেছে, আয় ওঠ, দুটা উঠ, মানে দুই বোনকে ডাকছে যে চা খাবি ওঠ। তো দুই বোন উঠেছে, উঠে বলছে যে মাসিকে বলছে যে আমি মানে চা খেতে খেতে বলছে যে মাসি আশপাশটা একটু ঘুরবো। বলছে হ্যাঁ হ্যাঁ যাইস, 2 দিন ঘুরিস। তো চাটা খেয়ে বলছে যে আমরা ওই 10টা 10:30টার সময় ওরা সবজি মানে উঠানে রৌদ্র পড়ে, তো ওখানে সবজি কাটছে, ওরা গল্প গুজব করছে, আর এক এক করে ওই বাড়ির থেকেও কিন্তু মানুষ বেরোচ্ছে, রেশমি এসছে দেখার জন্য, এখনো কিন্তু ওখানে পাড়া কালচারটা আছে। তো রেশমিকে আলাপ পরিচয় করায় দিল। লাস্টে একজন মানে ঠাম্মি আসছেন, ঠাম্মি আমার মানে সাদা কাপড় পরিহিতা। তো ঠাম্মিকে বললো এই যে আমার দিদির মেয়ে, হ্যাঁ মাসিমা। তো বলছে যে আরে কি সুন্দর মেয়ে, কি ফুটফুটে, একে তো ফুলের টোকা দিয়ে ছেলে পছন্দ করে নিয়ে যাবে। তো উনি বললেন, মাসি বলে হ্যাঁ গো পছন্দ করেছে, খুব ভালো ভদ্র, আর সত্যি ওর কোনো ডিমান্ড টিমান্ড নেই, খুব ভদ্রস্থ। ওরা তো বলেছে যে রেশমিকে আরও পড়াবে, কারণ ওর শাশুড়িও চাকরি করেন, খুব ভালো আর কি, বেশ ভালো লাগলো। আর এমনও না যে গুমোর আছে, কি সুন্দরভাবে মানে মিশে গেছে, দিদি তো খুব গল্প করে। তো বলে বলে হঠাৎ রেশমি বলে ওই দাদুটা কোথায়, তোমরা তো বেরিয়েছো, দাদুটা কোথায়? বলছে কোন দাদু? বলছে আরে সকালবেলা আমি উঠেছিলাম টয়লেটে, তো তখন রেশমির মাসি বলছে তুই কখন টয়লেট ঢুকলি? বলে আরে 5টা 15-তে, তখন দিন ছিল, আমি বোনকে ডাকি না, আমি তো চিনি কোন জায়গায় টয়লেট। আসার সময় দেখি দাদু এই দেওয়ালে বসেছিল, আর আমাকে দেখি অনেক কথা বললো, দাদু নাকি ম্যাট্রিক পাস করেছে, নাকি দাদু মানে হাই সেকেন্ডারি কমপ্লিট করার পর চাকরি করেছে, তারপর গ্রাজুয়েশন কমপ্লিট, সব গড়গড় করে বলে দিচ্ছে। হ্যাঁ, তো দাদু মোটামুটি সবাইকেই চেনে, বলছে যে এই পাড়ার খুব পুরোনো, মানে প্রথম যখন এই পাড়াটা হয়, তোমার মানে এই মাসির কথা বললেন, মাসির যে দাদা শ্বশুর এবং ওনারা এরকম করে আর কি এইগুলি কথাই চলছে যে আমরা এই প্রথম বাড়িটা বানাই এখানে, তো আমরা অনেক পুরানো বাসিন্দা এই পাড়ার, এইসব কথা বলছে। তো মাসি বলছে তুই কোন দাদুর কথা বলছিস? হ্যাঁ, তখন ওই ঠাম্মি বলছে তুমি কোন দাদুর কথা বলছো? হ্যাঁ, বলছে আরে দাদু এখানে বসা ছিল, একটা মানে ধুতি পরেছিল, কিন্তু ধুতির মতো না, লুঙ্গির মতো পরেছিলেন দাদু। তো মাসি বলছে চল খাবি, মানে কথাটা কাটিয়ে দিয়ে বলছে। তারপর ঠাকুমা বলছে যে ইয়ে মানে রেশমির মাসিকে বলছে তুমি তোমার দিদির মেয়েকে নিয়ে এসো। হ্যাঁ, তো বলছে হ্যাঁ দাদুরটাও তো বলেছে তুমি আমাদের বাড়িতে এসে চা খাওয়া যেও। বলে কোন বাড়িতে? বলছে এই যে তোমাদের বাড়িতে ঘর দেখি, বলছে এই ঘর দেখি, বলছে আমাদের বাড়িতে এসে চা খেয়ে যেও। হ্যাঁ, অনেক গল্প হবে না তখন। তো ওরা না থতমত খেয়ে গেছে, কেউ কিছু বলে না। তারপর ওরা তো সকালে ব্রেকফাস্ট করে, তখন এই কথাটা কিন্তু পুরো স্টপ। লাঞ্চ করে বিকেলবেলা ওই ঠাকুমাই ডাকছে মাসির নাম করে। তো মাসি বেরিয়েছে, বলে হ্যাঁ বলছি তোমার ইয়েকে নিয়ে এসো, দিদির মেয়েকে নিয়ে এসো, চা বানাচ্ছে বৌমা, চা নিয়ে মানে চা খেয়ে যাবে, আসো। তো তখন শাশুড়ি, মাসি আর রেশমি গেছে, মানে রেশমির মাসির শাশুড়ি গেছে, এরা 3জন গেছে। আর বোন তখন টিউশনে গেছিলো, আসতে পারেনি। তো তিনি গল্প টল্প করে ঠাকুমার রুমে গেছে, বলে চলো। তো বলে কোথায় চলো? গিয়ে দেখে একটা ফটোর মধ্যে দাদুর যেমন ধরো 52-53 ইয়ার্স এজের যেমন রূপ হবে, দাদুর মানে ওই রকমই মুখটা, ওই রকমই আছে, খালি এখন রেশমি যে যাকে দেখেছে ওর মানে একটু বয়স হয়ে গেছে ওইরকম টাইপের। হ্যাঁ, তো বলছি ঠাম্মা এই যে এই দাদুটাকেই তো দেখেছি, দাদুকে গো? হ্যাঁ, মানে ঠাম্মাকে দেখছি উইডো, শাখা পলা নেই। হ্যাঁ, এখন যদিও আমরা শাখা পলাটা হয়তো পড়ি না বা সিঁদুর অতটা পড়ি না, আগের মানুষ কিন্তু এইসব প্রচণ্ডভাবে এগুলি ফলো করতেন। হ্যাঁ, তো ঠাকুমা না চোখ জল ছল করছে, তো বলছে এটা তোমার দাদু। তো বলছে দাদু? আমি তো ওনাকেই দেখেছি, কিন্তু এরকম না, ওনার তো পুরো চুল সাদা এরকম ছিল, মানে সব বলেছে। বলছে তখন ওর মাসি এসছে, সবাই এসছে, এসে তো ঘিরে দিয়েছে। আর ও তো বলছে রেশমি তো ঠক করে কাঁপছে। তখন ঠাম্মি বলছে ভয় পেও না দিদিভাই, উনি কিন্তু মানে এরকমই ছিলেন, ওনার স্বভাবই এরকম ছিলেন। নতুন কেউ দেখলে, পড়াশোনা নিয়ে কেউ যদি কথা বলতেন, উনি খুব ভালোবাসতেন। তো তোমাকে দেখে হয়তো ওনার ভালো লেগেছে, তাই এসছে, পাড়ার অনেকে দেখেছেন, কিন্তু জানো তো আমার পোড়া কপাল, তোমার দাদু আমাকে কোনোদিনও দেখা দেননি। ওনার এই কথাতে রেশমি বলছে অনেক অভিমান ছিল ঠাম্মির, যে ঠাম্মি দাদুকে এত ভালোবাসতো। আমি যাকে দাদু দেখেও নেই কোনোদিনও, চেনে না, ফট করে এসে আলাপ করতে চলে এসেছে, অথচ ঠাম্মিকে দেখা দেয় না। এটা খুব অভিমানের একটা জায়গা ছিল ঠাম্মি। তো আমার না তখন খুব শরীর খারাপ আরম্ভ করেছে, তখন কই গেল আমার সাহস, কই গেল কি। তো মাসিকে বলছি মাসি বাড়ি চলো না, আমার একটু অসুবিধা হচ্ছে। তো ঠাম্মি বলছে তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, দাদুর আশীর্বাদ আছে তোমার সঙ্গে। বলে তো মাসি তো নিয়ে গেছে। তো তখন মাসির শাশুড়ি বলছে কালকে না ওকে একটু ঝাড়াই নেবো, যদিও কিছু করবে না, কিছু ভদ্রলোক খুবই ভালো ছিলেন, তবু ও যদি ভয় পেয়ে রয়েছে না, ওটার থেকে ওর হার্ম হতে পারে, ক্ষতি হতে পারে, তো ওর একটু ঝাড়াই নেওয়াটাই ভালো। তো পরের দিন একজন বাড়ির থেকে ঝাড়াই নিয়ে আসে, তারপর যদিও কোনো রকমের প্রবলেম হয়নি। আর যতদিন ছিল ও তো মানে আর সকালে উঠলে 6টার সময় উঠলেও বোনকে ডেকে নিয়ে যেত,
হয়তো দাদুর আত্মা কিছু করবে না, খুব ভালোই ছিলেন, যেটা বললাম, যেটা বলি সবসময় স্বভাব যায় না মরলেও, বাট স্টিল ভয় তো কোথাও না কোথাও লাগে। তো এই ছিল রেশমির পাঠানো একটি ঘটনা। কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ রেশমি এরকম ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ফিডব্যাক দাও, রশ্মিরও ভালো লাগবে, আরও ঘটনা থাকলে প্লিজ পাঠিয়ে দিও। তো কেমন লাগলো এগেইন জানিয়ে দিও। তো আজকে এপিসোডটা বন্ধুগণ আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।